চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র পরিণত হয় অর্থনীতি। অভিমত শ্বেতপত্র প্রণয়ন কমিটির। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা শীর্ষে ব্যাংকিং খাত। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের আপিল স্থগিত। জয় বাংলা স্লোগান বাতিল চায় রাষ্ট্রপক্ষ। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের হাতে ধসেছে দেশের অর্থনীতি। লোপাট হাজার কোটি টাকা ব্যবহার করা হয় স্বজনদেরও। মামলা থেকে নাম বাদ দিতে বড় অঙ্কের টাকা দাবির অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। পুকুর ও জমি দখলেরও অভিযোগ। 27 বছরের বাস্তবায়ন হয়নি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। থেকে থেকে অশান্ত হয়ে উঠছে পাহাড়, বাড়ছে খুন আর অস্ত্রের ঝনঝনানি। নদীর গলা টিপে ধরার অভিযোগ টিএমএসএস বিরুদ্ধে। দখল করে গড়ে তোলা হয় একের পর এক স্থাপনার দীর্ঘমেয়াদী প্রকল্প। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। চামচা পুঁজিবাদ থেকে অর্থনীতিতে ভর করেছিল চোরতন্ত্র, এমন মন্তব্য করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, কমিটির কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা করা। সোমবার সকালে রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ ভবনে শ্বেতপত্র নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, জনমানুষের সঙ্গে যুক্ত থেকেই শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। এ সময় 1 থেকে 1.5 মাসের মধ্যে শ্বেতপত্রের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। বলেন, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত ব্যাংকিং ব্যবস্থা, আর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা। যে বিভিন্ন তথ্য উপাত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এক একজন এক একটি প্রতিষ্ঠানে ওনারা কর্মরত। সেই অর্থে আপনাদের মনে থাকতে পারে সেই সময় আমি আপনাদের পত্রিকার মাধ্যমেই লিখেছিলাম যে একটি শ্বেতপত্র প্রয়োজন। শ্বেতপত্র প্রয়োজন এই জন্য যে এই পরিস্থিতি সম্বন্ধে একদিকে যেমন ধারণা নেওয়া, অপরদিকে ভবিষ্যতের করণীয়গুলো সম্বন্ধেও আরেকটু নির্দিষ্টভাবে পরামর্শ পাওয়া। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি, আর সেইটারই আপনাদের সামনে এনেছি। 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ছুটি ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। অপরদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের ভিত্তিতে 2 আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এই ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক জানান, আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি AM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাকে ব্যাখ্যা করেছি, আমরা বলেছি যে আমাদের, আমি খুব সংক্ষেপে বলছি, তারপরে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেবো। আমরা বলেছি যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত
যে প্রায় 4 মাস সময় যেটা পার হয়ে গেছে এর মধ্যে। কারণ মেজর কোনো যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়, রাজনীতিবিদরা সহ, ছাত্ররা, রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি, যেটা সৌহার্দ্যপূর্ণ। বিশেষ করে একটা এত বড়, তারপর পরই এত বড় একটা অনুষ্ঠান ছিল দুর্গাপূজা, সেটা পার হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের কোনো মিসঅ্যাপ ছাড়া। একটা দুটো স্ট্রে ঘটনা এখানে ওখানে ঘটে নাই, এটা কিন্তু যেটা আমরা বলি যে ঘটে নাই তাহলে তো সত্য বলা হবে, ঘটেছে দু একটা ঘটনা, কিন্তু দু একটা ঘটনা প্রতি বছরেই দু একটা ঘটনা ঘটে, সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক ঘটে। ব্যাপারটা হলো সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে তাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করে, তাদেরকে আইনের আওতায় আনা, এটাই হলো লক্ষ্য। এবং সেটা এই সরকার অত্যন্ত ডিলিজেন্সের সাথে সেটা পালন করেছে। আমি মোটামুটি এই লাইনে তাদেরকে ব্রিফ করেছি এবং আমি বলেছি যে মানে এটাকে ফ্লেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। মোটামুটি এই ছিল আমার ব্রিফিং এর বক্তব্য। শব্দ কিছু আরো কম বেশি হতে পারে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারেন। একজন করে স্যার উপস্থিতি শুরুতেই বলছিলেন যে এটা আমি জাস্ট ক্লিয়ার করতে যে বিভিন্ন মিডিয়া বলতে কি আপনি বাংলাদেশের মিডিয়া বুঝিয়েছেন না অন্য কোনো দেশের মিডিয়া বুঝিয়েছেন? না, আমি এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতের মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রশ্ন হচ্ছে কেন ভারতের মিডিয়াকে দুষছেন, কেন ভারত নামক যে রাষ্ট্র তাদের রাজনীতিবিদ, আজকে মমতা ব্যানার্জিও বিবৃতি দিয়েছেন, বলছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন যেন বাংলাদেশে আসে। ফলে এটা কি আমরা কূটনৈতিক কারণে বলছি না কোন মিডিয়ার উপরে দোষটা পাচ্ছি নাকি ভারতের রাষ্ট্র, তাদের সরকার, তাদের রাজনীতিবিদ, তাদেরকেও কি আপনারা কোনো বার্তা দিতে চান কিনা? দেখুন, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে, এটা আমরা যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই, সেটাই। আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি। আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসছি, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। একজন ভারতের পক্ষ থেকে ব্রিফিং কেউ উপস্থিত ছিল কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একটি দল কিংবা ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং মানুষ এটা ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, সেটাও কি আপনাদের ব্রিফিং এ এসছে কিনা যে ভারত মানে ব্লাইন্ড হয়ে গেছে? না, আজকের ব্রিফিং এ নিঃসন্দেহে ভারতকে নিয়ে আমি কিছু বলিনি ওইভাবে, আমি মিডিয়ার সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল। মাননীয় উপদেষ্টা এদিকে জি, আজকে তো মিডিয়া নিয়ে কথা হয়েছে, পাশাপাশি আমরা যেটা দেখেছি জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলের যে আলোচনা, সেখানে কিন্তু এই যে ইন্ডিয়ান মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে যে জিনিসগুলো আসছে তার একটা রিফ্লেকশন দেখি। আবার অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কমনওয়েলথ, সেখানেও এক ধরনের রিপোর্টে এটা আছে এবং দেখা যাচ্ছে সর্ট অফ মিডিয়ার উপর বেস করে এক ধরনের এলিগেশন বা এক ধরনের কোটেশন, এই বিষয়গুলো কি আজকে আপনারা তুলেছিলেন? কিন্তু ইউরোপ সহ ওয়েস্টার্ন এবং স্পেসিফিক্যালি এই বিষয়টা আমরা তুলিনি, এই বিষয়টা আমরা সংশ্লিষ্ট দেশের সাথে তুলব, কারণ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা তো ব্রিটেনের, আমি তো অন্যদেরকে সেটা বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে, মানে 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে। এখানে এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যে তারা এই কাজটা করছে। একটা কথা এখানে প্রণিধানযোগ্য, সেটা হলো আমি যেটুকু খোঁজ দিয়ে দেখেছি সেটা হলো যে
ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরেও তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি, এতে কোনো সন্দেহ নেই। মানে ইয়ার মধ্যেও ওখানে যে কমিউনিটি আছে তার মধ্যেও আছে সব দলেরই, কিন্তু তাদের একটু শক্তি বেশি, কাজে তার সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। হ্যাঁ, গ্লোবালি যে করা হচ্ছে এটা আমরা আমাদের এটা বলেছি আমরা, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আবার একজন, আচ্ছা জি বলেন। সেটা হচ্ছে যে আপনি তো কালকে একটা ভিডিও বোধহয় আপনি দেখেছেন যে আমাদের সুতারকান্দি বর্ডারে ভারতীয় প্রোটেস্টাররা তারা বাংলাদেশের বর্ডার ডিঙ্গারে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে। যে এই যে প্রভোকেশন, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আমি একটা প্রভোকেশন হিসাবে দেখি। প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে, এতে তো কোনো। ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। ময়মনসিংহ ও খুলনায় শুরু হয়েছে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ ও নূর ইসলাম রকি। প্রথমেই যাচ্ছি ইলিয়াসের কাছে। ইলিয়াস, কর্মশালায় কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানাবেন। জনসম্পৃক্তি বিভাগের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অংশগ্রহণ করে কিন্তু অতিথিদের যে বক্তব্য সেটি কিন্তু তারা শুনছেন। এবং আমরা দেখেছি যে 54 মিনিটে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই জুম মিটিং এর মাধ্যমে কিন্তু ময়মনসিংহ এবং খুলনার যে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা সেখানে কিন্তু তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু নেতাকর্মীদের কথা শুনছেন এবং সেগুলোর কিন্তু উত্তর কিন্তু তিনি দিচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি কিন্তু সুন্দরবন সহ দেশের পরিবেশ রক্ষায় কিন্তু নেতাকর্মীরা কিন্তু তাকে প্রশ্ন করে তিনি কিন্তু সেটির উত্তর দিয়েছেন। অর্থাৎ পরিবেশ রক্ষায় আগামীতে উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলা সহ নানান উদ্যোগের কথা কিন্তু তিনি জানিয়েছেন। এরপর আমরা লক্ষ্য করেছি যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান তিনি কিন্তু খেলাধুলার উন্নতিকরণ নিয়ে তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরেও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সুন্দরভাবে সেটির উত্তর দিয়েছেন। এবং যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে তাহলে খেলাধুলায় নতুন প্রজন্মকে কিভাবে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু দিয়েছেন। এবং আমরা দেখছি যে ময়মনসিংহের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় কিন্তু সকাল 10:30টায় উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য নেতৃবৃন্দ অর্থাৎ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ প্রিন্স, বিভাগীয় সভাপতি সম্পাদক শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারাসালিম আবহাওয়া বান্ধব সহ কিন্তু বিভাগের 360 জন ডেলিগেট কিন্তু এই কর্মী সবাই অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণের মাধ্যমে কর্মীদের নির্দেশনামূলক যে বক্তব্য সেটি কিন্তু এবং বেলা 5টার দিকে রয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুযায়ী মাঠ পর্যায়ে সেটি কিন্তু তারা ব্যক্ত করেছেন। এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ এই বিষয়ে জানতে। আমরা এখন চলে যাব খুলনায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের স্বাভাবিকভাবে রাষ্ট্র সংস্কার বা মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা দাবি আছে, এই দাবিকে নিয়ে কিন্তু আজকে খুলনার বিভাগে যে 10টি জেলা নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আজ খুলনার প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে এই দিনব্যাপী এই কর্মশালা কার্যক্রম শুরু হয়েছে এবং 10টি জেলার বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। সারা দিনব্যাপী কিন্তু তারা কর্মসূচি পালন করছে। আগামী দিন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে
করবেন সেই নির্দেশনাই কিন্তু এক প্রকার দিয়েছে। এই মুহূর্তে আমরা আছি খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে এবং এখানে নেতৃবৃন্দের উদ্দেশ্যে তাদের কথোপকথনের উত্তর দিচ্ছেন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কিন্তু সরাসরি কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি প্রতিটি প্রশ্নের কিন্তু আসলে উত্তর দিচ্ছেন। এখানে যে 31 দফা দিনব্যাপী যে প্রশিক্ষণ কর্মসূচি আসলে হয়েছে, এই 31 দফার বাইরেও যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো কিন্তু জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিচ্ছেন। পাশাপাশি কিন্তু তিনি নেতৃবৃন্দের বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক তথ্য দিচ্ছেন এবং তথ্য গ্রহণ করছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনার বিভাগের যে 10টি জেলার যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে চলে আসছে এবং তারা কিন্তু সরাসরি কিন্তু এখানে দেখতে পাচ্ছে যে কিভাবে আসলে আগামী দিন তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং এক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দ কেমন ভূমিকা রাখতে পারে তেমনটাই কথা বলছেন তারেক রহমান এবং তিনি কিন্তু নেতৃবৃন্দের আরো বেশি উৎসাহ উদ্দীপনার জন্য আগামী দিনগুলোতে এই 31 দফার বাইরে যদি অন্য কোনো কর্মসূচি বা অন্য কোনো সুপারিশ থাকে সেক্ষেত্রে তার পরামর্শ চেয়েছেন। খুলনা থেকে বিএনপি প্রশিক্ষণ কর্মশালায় আমার কাছে এটা ছিল সর্বশেষ তথ্য। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। ময়মনসিংহ ও খুলনা থেকে বিএনপির বিভাগীয় কর্মশালা সম্পর্কে বিস্তারিত বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং নূর ইসলাম রকি। বিচারাধীন মামলা আইনি মোকাবেলা করে নির্বাচনের আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই জানালেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক হাফিজ উদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা বলছেন যে শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হলে তা হবে দুঃখজনক। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে তাতে ভারতও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদন। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সোমবার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। আমরা এখনো অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে এসেছে। দ্রব্যমূল্য সেটিও নিয়ন্ত্রণের বাইরে, জনগণের ক্রয়সীমাতার বাইরে। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ে আদালতে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে মানুষ আশ্বস্ত হচ্ছে বলে জানান তারা। সাজানো মামলা আইনিভাবে মোকাবেলা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত দেশে ফিরবেন, এমনটিই জানান দলের দুই নীতি নির্ধারক। এই রায়ের ফলেই জনগণ আবার বিচার বিভাগের প্রতি তারা আস্থা ফিরে পাবে। তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই। শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডারের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব, এবং শুধু তার মামলা নয়, তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে। সেই কাজটা তো আমরা করার জন্য রাজি না, তারেক রহমান সাহেব রাজি না। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে। বাংলাদেশের সাম্প্রদায়িকতা উস্কে দিতে ভারতীয় গণমাধ্যমের অপচেষ্টার সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়ার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী অবস্থান তৈরি হলে তার দায় ভারতকেই নিতে হবে। ভারতের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না। তারা বন্ধুত্ব চায় একটি রাজনৈতিক দলের কাছে, যে এই দলটি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে। এত সংখ্যালঘু দমন ভারতের মতো পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। সেই তুলনায় বাংলাদেশে তো তার ছিটে ফোটাও নাই। প্রতিবেশী তো আর বদলানো যাবে না। এবং যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। ভারতকে যদি বাংলাদেশের মানুষ মনে করে ভারত এখানে হস্তক্ষেপ করছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে, এই ধরনের চিন্তা যদি বাংলাদেশের মানুষের কাছে ভারতের বিষয়ে আসে, সেটা হবে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য আগামীর জন্য খুবই একটা দুর্ভাগ্যের বিষয়। এটা ব্যাড নিউজ। এই পারসেপশনটা যদি বাংলাদেশের মানুষের না হয়, সেদিকে ভারতকে মনোযোগী হতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে হবে বলে জানান তারা। বলেন সংস্কারের দোহাই দিয়ে এ নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। এই ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে সংস্কারগুলো করতে হবে, যেটা টেকসই হবে, যেটা মালিকানা থাকবে, যেটা জনগণ ওন করবে। এর বাইরে কিন্তু কোনো কিছু করার সুযোগ নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মামলা থেকে নাম বাদ দিতে টাকা দাবির অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।
এমন ঘটনা থেকে বাদ যাননি নিজ দলের কর্মীরাও। এছাড়া 5 আগস্টের পর পুকুর ও জমি দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল হক চিকিৎসার জন্য ভারতে ছিলেন। গোদাগাড়ী থানার 5 আগস্টের মামলার আসামি তিনি। কৃষক দলের নেতা মামলা করেছেন, তাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি হয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। ক্ষুব্ধ বিএনপি নেতারা মানববন্ধন করে ওই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। 5 আগস্টের পর মামলা থেকে নাম বাদ দিতে ছাত্রলীগ নেতার কাছে টাকাও দাবির অডিও ফাঁস হয়েছে। আপনি বললেন যে ছোট ভাই কিছু দিও আমাকে, কিন্তু ভাই পরবর্তীতে আপনি বললেন যে আমি কি ভিখারি নাকি যে তুমি আমাকে 2000 টাকা দিবা। এই জিনিসটা ভাই আমার খারাপ লেগেছে শুনতে। ঢালাও মামলা ও টাকা দাবির ঘটনায় বিব্রত বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির পক্ষ থেকে ঢালাও মামলা আমরা পছন্দ করি, যেরকম আওয়ামী লীগ করেছে আমরা সেটা করতে চাই না। আমরা চাই যে যারা অ্যাকচুয়াল অপরাধ করেছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা করুক। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব স্পষ্ট করে বলে দিয়েছে যে কেউ যেন কোনো মিথ্যা মামলায় যেন না যায়। এখন ভুয়া কিছু লোক বিএনপির লোকের কথা বলে তারা বিভিন্নভাবে ফয়দা লোটার জন্য মামলা করছে। শুধু মামলা নয়, বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে গেল 3 মাসে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগও উঠেছে। বাগমারায় বিএনপি জামাতের নেতাকর্মীদের পুকুর দখল ও সরকারি খাস জমি দখল করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব। পুকুর সহ 13 একর জমি দখল করে দখলের চেষ্টা নিচ্ছেন বিএনপি নেতারা। এখানে বিষয়টা তো ওদের সাথে, ওরা চাঁদা চেয়েছে, টাকা চেয়েছে, সবকিছু আপনার জানা। বিএনপি হয় আর এক বিএনপিকে এইভাবে অন্যায় অত্যাচার করতেছে, বিএনপিরা কেন দেখতেছে না? যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা কামাল হোসেন। একটু তদন্ত করে দেখেন ভাই, 5 আগস্টের পরে কোথায় ঘিরে দিছি আর কোথায় কি করতে একটু দেখেন। আপনি হয়তো শুনছেন, একটু ভালো করে দেখেন। আমার এটা আপনার কাছে দাবি থাকলো, কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মামলাগুলোর তদন্তে সেদিকে নজর দেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তদন্তের সময় আমরা অবশ্যই দেখব যে কার ইনভলভমেন্ট আছে না অথবা নাই। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও মিথ্যা মামলা না দিতে নির্দেশনা আছে বিএনপির। সেই সঙ্গে আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় মামলায় সহযোগিতা করতে চায় দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কুমিল্লা 10 আসনে 5 বার এমপি নির্বাচিত হওয়া সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের হাতেই ধসেছে দেশের অর্থনীতি। শেয়ার বাজার থেকে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে রিয়েল এস্টেট ব্যবসা, মালয়েশিয়াতে কর্মী রপ্তানি সিন্ডিকেট, কুমিল্লা সহ 7 জেলায় আইটি সেন্টার ও নলেজ পার্কের মেগা প্রকল্পের বিপুল টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি। নামমাত্র এমপি হয়ে কুমিল্লায় চাঁদাবাজি সহ সব প্রকল্পের অর্থ লোপাট করিয়াছেন উপজেলা চেয়ারম্যান ভাই ও স্বজনদের দিয়ে। এমনকি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের মেগা প্রকল্পেও ভূমি অধিগ্রহণের আগে নামমাত্র মূল্যে পাহাড়ি জমি কিনে তা বিক্রি করিয়েছেন আকাশ ছোঁয়া দামে। সবশেষ সরকার পতনের আগেই অর্থ সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচিত লোটাস কামাল নামে, 5 বার এমপি ছিলেন কুমিল্লা 10 আসনের। সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সব ছাপিয়ে এ ব্যক্তির হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোটাস কামাল প্রথমে নিজ এবং পরে মেয়ে নাফিসা কামালের নামে শেয়ার কারসাজির মাধ্যমে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে টাকা পাচার করে গড়েছেন রমরমা রিয়েল এস্টেট ব্যবসা। মালয়েশিয়াতেও কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ। লুটপাটের কোনো শেষ নাই, শেয়ার বাজার এগুলো তো আপনারা জানেনই। ওনার স্ত্রীও একজন মাফিয়া সদস্য, শুধু উনি কেন, ওনার মেয়েও একজন মাফিয়া সদস্য, যার নাম নাফিসা কামাল। কুমিল্লা সহ 7 জেলায় 533 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার তৈরি করা হলেও তা কোনো কাজেই আসেনি সাধারণের। এমনকি জমি অধিগ্রহণ থেকে ইট বালু সিমেন্ট সবই নিজ সিন্ডিকেট দিয়ে করিয়ে নিয়েছেন মোটা অঙ্কের কমিশন। এগুলি নিজেরা পারিবারিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য ওখানে কিছু প্রতিষ্ঠান করেছেন, বিশেষ করে আইটি পার্ক। এটা জনগণের কি কাজে লাগবে আমরা জানি না। এছাড়া তিনি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দিয়ে 7.88 একর জমিতে প্রায় 175 কোটি টাকা ব্যয়ে করিয়ে নেন নলেজ পার্ক। স্বজনদের মাধ্যমে এসব প্রকল্পের টাকা হাতিয়ে লোটাস কামাল তকমা পেয়েছেন লুটপাট বিশেষজ্ঞের।
এদিকে কাগজে কলমে মোস্তফা কামাল এমপি হলেও নির্বাচনী এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। দলীয় প্রভাব খাটিয়ে ভাইকে 3 বার চেয়ারম্যান বানান কামাল। সারোয়ার লালমাই পাহাড়ে মাটি কাটা সিন্ডিকেট থেকে টাকা তোলা সহ ভুয়া প্রকল্প দেখিয়ে লুটেছেন টিআর ও কাবিখার টাকা। এছাড়া 2018 সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণে 1655 কোটি 50 লাখ টাকা অনুমোদন দেয়া হলে প্রকল্প পাশ হওয়ার আগেই কামাল তার ভাই ও নেতাকর্মীদের দিয়ে পাহাড় টিলা ও জঙ্গল ঘেরা জমি নামমাত্র মূল্যে কিনে 471 কোটি টাকায় 199 একর জমি বিক্রি করেন। অভিযোগ রয়েছে এ প্রকল্প থেকে সাবেক এ মন্ত্রীর ভাই সারোয়ার প্রায় 200 কোটি টাকা লোপাট করেছেন। এদিকে ভুক্তভোগীরা বলছেন, সদর দক্ষিণ লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বিগত 16 বছরে বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে কামালের অনুসারীরা। ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঢাকায় পালিয়ে যাই, কারণ ওরা আমার কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করে। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, বিএনপি করে এবং বিএনপি মনা জামাত করে, শিবির করে, এমন কোন লোক নেই যাদের নামে মামলা হয় নাই। আমার নাম কোথাও নাই, কোন আসামি বাদী দিবাদী বলে নাই, শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো। অগণিত মামলার আসামি ছিলাম, বাড়ি ঘরে ঢুকতে দেয় নাই। সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে ব্যাংক, বাসা ও অফিসের টাকা সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান লোটাস কামাল। নিউজ ডেস্ক, দেশ টিভি। 27 বছর পরও বাস্তবায়ন হয়নি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। থেকে থেকেই অশান্ত হয়ে উঠছে পাহাড়, বাড়ছে খুন ডাকাতির সংখ্যাও। এমন পরিস্থিতিতে চুক্তি বাস্তবায়নে জোর পাহাড়ি সংগঠনের নেতাদের। আর বাঙালি নেতাদের দাবি চুক্তির কয়েকটি ধারা বাতিলের। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। 27 বছর পরও পুরোপুরি বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি। কয়েক বছরে বেশ কিছু ঘটনায় আবারও অশান্ত হয়ে উঠেছে পাহাড়, বেড়েছে খুন ডাকাতি আর অস্ত্রের ঝনঝনানি। এমন পরিস্থিতির জন্য চুক্তির 2/3 ধারা বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছে জনসংহতি সমিতি। আর গণতান্ত্রিক ইউপিডিএফও চাইছে চুক্তির বাস্তবায়ন হোক, তবে সেটি অস্ত্রের মাধ্যমে নয়, হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে আমরা এটার সমাধানের জায়গায় স্বরূপ পার্বত্য চুক্তি করা গেছে। পার্বত্য চুক্তিকে পাশ কাটিয়ে সময় কালক্ষেপণ করার কারণে পার্বত্য চট্টগ্রামের যে সংঘাত, রক্তপাত, হানাহানি কিন্তু বন্ধ করা যায়নি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। চুক্তি নিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি কোনো সরকার, এমন দাবি করে পাহাড়ে শান্তি ফেরাতে অন্তর্বর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টা প্রত্যাশা করছে পাহাড়ি সংগঠনের নেতারা। সুস্থির সমাজ হিসেবে বা একজন দেশের নাগরিক হিসেবে আমরাও বুঝতে পারি যে এখনো অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারাগুলো বাস্তবায়ন করা হয় নাই। আওয়ামী লীগ সরকার করবে করে অনেকটা কালক্ষেপণ করে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়াতে পার্বত্য চট্টগ্রামে যে ছোট ছোট দল বিভক্ত হয়েছে, পার্বত্য চুক্তি যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হলে সবাই চুক্তি আওতায় চলে আসবে। চুক্তির অনেকগুলো ধারাকে অসাংবিধানিক উল্লেখ করে সেসব ধারার সংশোধন দাবি বাঙালি কমিউনিটির নেতাদের। চুক্তির মধ্যে অনেকগুলো ধারা আছে অসাংবিধানিক ধারা, যে ধারাগুলো বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রাম থেকে 16 কোটি বাঙালি বিটিমেটি ছাড়া হয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে তাদের চলে যেতে হবে। অসাংবিধানিক ধারাগুলো পরিবর্তন করতে হবে এবং আলোচনার মাধ্যমে নতুন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি করা যায় একটা সিদ্ধান্ত নিতে হবে। পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। শীতের পুরাতন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বাগেরহাটের ব্যবসায়ীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কেমন দামে বিক্রি হচ্ছে শীতের পোশাক আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। বাগেরহাটে আসলে শীতের যে পুরাতন মার্কেট রয়েছে সেই মার্কেট কিন্তু এখনো জমে ওঠেনি। আমরা এখানে সকাল থেকে দেখছি যে মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা মূলত এখন যে বেল্ট ভেঙে
শীতের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো কিন্তু সাজিয়ে রেখেছেন ক্রেতাদের অপেক্ষায়। তবে ক্রেতা না থাকায় কিছুটা অলস সময় পার করছেন তারা। আমরা যদি আপনাদেরকে একটু এই যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা ঘুরিয়ে দেখাতে চাই, তাহলে আপনারা দেখবেন যে বেশিরভাগ দোকানেই কিন্তু যে বিক্রেতারা রয়েছেন তারা অলস সময় কাটাচ্ছেন, কোনো ক্রেতা নাই। আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে এখন আসলে বাগেরহাটে সেই হাড় কাঁপানো যে শীত, সেই শীত এখনো পড়েনি, যার কারণে ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম, এবং যখন শীত বাড়বে তখন কিন্তু ক্রেতার সংখ্যা বাড়বে বলে দাবি তাদের। আমরা বাগেরহাটের যে পুরাতন কাপড়ের যে বাজার বা শীতের পুরাতন কাপড়ের বাজার, সে বাজার সম্পর্কে যদি আমরা আপনাদেরকে বলি, বাগেরহাট শহরের নির্দিষ্ট একটি জায়গায় অর্থাৎ পুরাতন কোর্ট চত্বর এবং মুক্তিযোদ্ধা যে মার্কেট রয়েছে সেই মার্কেট চত্বরে প্রায় 50টির মতো দোকান বসেছে শীতের পুরাতন কাপড় নিয়ে। এসব কাপড় কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয়, একটি বেল্টে করে আসে, নির্দিষ্ট একটি পদ্ধতিতে এই কাপড়গুলো আসে এবং এই কাপড়গুলো খুলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন স্তরে সাজিয়ে রাখেন এবং এই কাপড়ের দাম নতুন কাপড়ের তুলনায় 15 থেকে 20% মধ্যে ক্রয় করা যায়। আমরা দেখেছি যে এখানে 50 থেকে শুরু করে 2000 টাকা আর পর্যন্ত জ্যাকেট, চাদর, কম্বল সহ বিভিন্ন শীত কাপড় রয়েছেন। ক্রেতারা বলছেন যে এই সব মার্কেটে বেশিরভাগই একটু অসচ্ছল মানুষরা আসেন, তবে সচ্ছল মানুষরাও কিন্তু এখান থেকে ক্রয় করেন। ক্রেতাদের আশা শীত বাড়ার সাথে সাথে এখানে তারা আসবেন এবং বিক্রেতারাও মনে করছেন যে শীত বাড়লে এখানে বেচা বিক্রি বাড়বে বলে তাদের দাবি। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে শীতের পুরাতন কাপড়ের বাজারের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। বাগেরহাট থেকে শীতকে ঘিরে ব্যবসায়ীদের শীতের পোশাক বিক্রির আয়োজন নিয়ে বলছিলেন সহকর্মী SS সোহান। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে করতোয়া নদী। গোবিন্দগঞ্জের খুলশী থেকে বগুড়া শাহজাহানপুরের দুবলাগাড়ি পর্যন্ত 60 কিলোমিটার এলাকা জুড়ে দখলদাররা যেন এক প্রকার গলা টিপে ধরেছে নদীটির। আর দখলের শীর্ষে থাকার অভিযোগ বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর বিরুদ্ধে। নদীর জায়গা দখল আর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হয় একের পর এক স্থাপনা, বাণিজ্যিক ভবন কিংবা দীর্ঘমেয়াদী প্রকল্প। সঞ্জু রায়ের প্রতিবেদন। দখল দূষণে মরতে বসেছে একসময় স্রোতস্বিনী করতোয়া নদী। এ নদীকে ঘিরে রয়েছে পুণ্য সভ্যতার নানা ইতিহাস। আর এ দখলদারদের শীর্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS বা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। সংস্থাটির বিরুদ্ধে এর আগে গতিপথ পরিবর্তন করে নদীর জায়গায় ইকো পার্ক ও স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এর আগে 2023 সালে নদী দখলের অভিযোগে সংস্থাটিকে 10 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে আবারও আলোচনায় সংস্থাটি। এবার ময়লা ফেলে নদীর জায়গা দখল করে প্রাইভেট পুনঃ ইকোনমিক জোন সহ নানা স্থাপনা গড়ে তুলছে সংস্থাটি। তাদের দাবি লিজ নিয়েছেন সরকারের কাছ থেকে। এছাড়াও নদী ঘেঁষে মেরিন একাডেমির ভবন নির্মাণ, বিশাল এলাকা জুড়ে নার্সারি গড়ার পাশাপাশি এখনো প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে একের পর এক স্থাপনা। পৌরসভার ময়লাগুলো আনে ফালাই যাতে জমিতে ফসল না হয়, এভাবে জমিগুলো দখল করতেছে। আর সেটা আস্তে আস্তে এখন নদী দখল করা শুরু করে দিছে। সংস্থাটি লিজ নিয়ে স্থাপনা নির্মাণের দাবি করলেও তা ভিত্তিহীন বলছে স্থানীয় উপজেলা প্রশাসন। তারা যেটা বলে যে জেলা প্রশাসন থেকে লিজ নিয়ে তারা এই কাজগুলো করছে, কিন্তু এটি আসলে একেবারেই ভুল। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা TMSS কেনই বা নদী দখলে নাছোড়বান্দা তার উত্তর জানে না কেউ। তারপরেও করতোয়া নদীকে বাঁচাতে দ্রুত TMSS সহ সব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বগুড়ার সচেতন মহলের। এই বিষয়গুলি সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একটা পার্ককে কেন্দ্র করে সেই নদীর গলা চেপে বসে ধরেছে। আসলে নদী সবার সম্পদ, নদীটা আসলে উদ্ধার করা প্রয়োজন। এত কিছুর পরেও নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন TMSS।
একই বিষয় নিয়ে বারংবার আসলে অভিযোগ করা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। যদিও টিএমএসএস এর নদী দখলের চিত্র নিজ চোখে দেখে জেলা প্রশাসক জানান, মৃতপ্রায় করতোয়ার প্রাণ ফেরাতে দ্রুততম সময়ে উচ্ছেদ করা হবে সব দখলদারকে। যত বড় দখলদারই হোক না কেন, আমরা নদী উদ্ধার করব, নদীর জায়গা উদ্ধার করব। এর অংশ হিসেবে প্রথমে আমাদের কার্যক্রমটা হচ্ছে নদীর সীমানা নির্ধারণ করা। দখল দূষণ মুক্ত হয়ে আবারও খরস্রোতা রূপে বহমান হোক করতোয়া, গড়ে উঠুক নদী কেন্দ্রিক জীবিকা, রক্ষা পাক জীববৈচিত্র্য, এমনই প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের কর্তৃত্ব নিয়েছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। সম্প্রতি তারা কার্যালয়টিতে গিয়ে সচিবকে জানান যে এখন থেকে তারা টিসিবির কার্ড ও অন্যান্য সরকারি সুবিধার তালিকা করবেন। এছাড়া কার্যালয়টি দাসপুকুর থেকে অন্যত্র স্থানান্তরের ঘোষণা দেন তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অ্যাকচুয়াল যারা পাওনা তাদের মাঝে আমরা যেন পৌঁছে দিতে পারি, কোনো দলীয়করণ যেন এই বিষয়গুলো না হয়, এটা আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা আজকে এখানে কাউন্সিলর অফিসে আসছিলাম এবং সচিবের সাথে কথা বলছি। আমরা জামাত বিএনপি যারা সমন্বয়ক হব, আমরা কিছু লোকজন নিয়ে করে সমাজের ওয়ার্ডে একটা কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে নিরীহ ব্যক্তিরা যাতে কার্ডগুলা পায় উদ্যোগ নিয়ে আমরা আজকে ঢুকেছি। অতি উৎসাহী যারা ভোট করবে তারা একটু ডিস্টার্ব করতে প্রেসার ক্রিয়েট করে, কিন্তু ইতিমধ্যে বাইরে বের হয়ে মোনা বলছে যেখানে আর অফিস রাখা যাবে না, অফিস দরকার নিয়ে যাও। বুঝতে পারছেন একটা অরাজকতা। সম্প্রতি মেঘনা ব্যাংকের ধানমন্ডি শাখার কলাতিয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলাতিয়া বাজারের ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেঘনা ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান সৈয়দ ফজলি ইমাম, ধানমন্ডি শাখার প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট শামীর রহমান এবং ব্র্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস বিভাগের প্রধান মুয়াজ্জিম হোসাইন জুয়েল। সম্প্রতি দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটাল গ্রুপের বর্ষপূর্তিতে গুলশানের কর্পোরেট অফিসে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রাখার জন্য দেশেরা বিশিষ্ট চিকিৎসক, ব্যবসায়ী, আইনজীবী ও ক্রীড়াবিদগণ গুণীজন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ সোহান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আরিফুজ্জামান। অনুষ্ঠানে কুয়াকাটায় অবস্থিত 5 তারকা মানের হোটেল শেয়ার ওনারশিপ প্রকল্প আরশি ওশান ব্লিসের বাণিজ্যিক বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।